স্ক্রিন দেখতে পাইতেছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাইছি। আচ্ছা, ক্লাস শুরু করতেছি। পরে যারা জয়েন করবেন তারা শুনে নেবেন রেকর্ড থেকে। শুরু করতেছি আমরা। আজকে 26 নাম্বার কোশ্চেন থেকে। আগের দিন 25টা সলভ করে দিয়েছিলাম। 25 থেকেই বলতেছি। ডায়াবেটিক্স থেকে বলতেছি। ডায়াবেটিস কাকে বলে, এর লক্ষণ। ঠিক আছে, ডায়াবেটিস কাকে বলে, এর লক্ষণ। ডায়াবেটিস মানে কি? ডায়াবেটিস মানে হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, মানে রক্তে গ্লুকোজ বা চিনির পরিমাণ যদি স্বাভাবিকের তুলনায় বেশি হয় তাকে ডায়াবেটিস বলা হয়। সাধারণত র্যান্ডম ব্লাড সুগার যদি 11-র বেশি হয় তাহলে আমরা ডায়াবেটিস বলি। ঠিক আছে, র্যান্ডম ব্লাড সুগার 11-র বেশি, এফবিএস যদি 7 বা তার বেশি হয় তাহলে ডায়াবেটিস বলা হয়। আর আরবিএস, এফবিএস, ওজিটিটি এর স্বাভাবিক লেভেল, আরবিএস স্বাভাবিক 7.8 পর্যন্ত, এফবিএস স্বাভাবিক 6.1 পর্যন্ত, ওজিটিটি স্বাভাবিক 7.8 পর্যন্ত। ওজিটিটি আর আরবিএস সমান 7.8 আর এফবিএস 6.1 এই পর্যন্ত থাকলে স্বাভাবিক। আর ডায়াবেটিস বলবো আরবিএস আর ওজিটিটি 11-র বেশি হইলে, আর এফবিএস যদি 7-এর বেশি হয় তাহলে বলবো ডায়াবেটিস। আর মাঝখানে যেটা বাকি থাকে 7.8 থেকে 11 পর্যন্ত, এইটারে বলতে হয় প্রি ডায়াবেটিস। ঠিক আছে, প্রি ডায়াবেটিস। আর এফবিএস এর ক্ষেত্রে 6.1 থেকে 6.9 এইটাকে বলা হয় প্রি ডায়াবেটিস। ডায়াবেটিসের লক্ষণ। ঠিক আছে, ডায়াবেটিসের লক্ষণ কি কি আমরা 3P দিয়ে মনে রাখি। ঠিক আছে, পলিফেজিয়া, পলিডিপসিয়া, পলিইউরিয়া। প্রথমেই 3টা। পলিইউরিয়া মানে ঘন ঘন প্রস্রাব হওয়া বা প্রস্রাবের পরিমাণ বেড়ে যাওয়া, পলিডিপসিয়া মানে তৃষ্ণার্ত থাকা, পানি পিপাসা পাওয়া, আর পলিফেজিয়া মানে বেশি বেশি খাবার খেতে যাবে। ঠিক আছে, বেশি বেশি খাবার খেতে যাবে। এই 3টে হচ্ছে মেইন লক্ষণ। এর পাশাপাশি উইকনেস থাকে, পেশেন্টের দুর্বলতা থাকে, অল্প কাজ করলে হাঁপায়া যায়, মানে টায়ার্ডনেস থাকে। ঠিক আছে, এগুলো থাকে, কিন্তু মেইন সিমটম 3P: পলিউরিয়া, পলিফেজিয়া, পলিডিপসিয়া। এরপর হচ্ছে ডায়াবেটিসের চিকিৎসা। ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা কি কি চিকিৎসা দেই? ঠিক আছে, ডায়াবেটিসের ক্ষেত্রে কি চিকিৎসা দিই? মেইন ফার্স্টে 2 ভাগে আমরা ভাগ করি। ইনজেকশন দিতে পারি, ওরাল মানে মুখে খাওয়ার ওষুধ দিতে পারি। যদি ইনজেকশন দিতে হয় তাহলে একটাই অপশন আমাদের, ইনসুলিন। ঠিক আছে, ইনসুলিন ইনজেকশন দিতে গেলে। আর মুখে খাওয়ার অপশনের ভিতর বেশ কিছু অপশন আছে, আপনাদের আমি শর্টে শিখিয়েছিলাম 4টা নাম। যদি বেশি কঠিনটা মনে না রাখতে পারেন, 4টা নাম বললেই হবে। ঠিক আছে, 4টা নাম কি কি? একটা হচ্ছে মেটফরমিন মানে কমেট, কমেট। 2 নম্বরে বলছিলাম লসুকন, 3 নম্বরে লিনাট্যাপ, আর 4 নম্বরে এম্পা। এই 4টা ওষুধের নাম মনে রাখতে পারলেই হবে। ঠিক আছে, কমেট, লসুকন, লিনাট্যাপ, এম্পা। আর যারা বিস্তারিত মনে রাখতে চান জেনেরিক নাম, তাদের ক্ষেত্রে অনেক অপশন আছে। গ্লিবেনক্লামাইড, গ্লিপিজিড, গ্লিক্লাজিড, মেটফরমিন, লিনাগ্লিপটিন, সিটাগ্লিপটিন, বিল্ডাগ্লিপটিন, এম্পাগ্লিফ্লোজিন। ঠিক আছে, অনেক অপশন আছে। আর শর্টে মনে রাখতে চাইলে যে 4টা বললাম, কমেট, কমেট দৈনিক আমরা একটা দেই। ঠিক আছে, একটা দেই। 2টে পাওয়ারে পাওয়া যায়, 500 পাওয়া যায়, 875 পাওয়া যায়। এই 2টার যে কোনো একটা দেই। একটা প্রথমে অবশ্যই কম পাওয়ার দিয়ে শুরু করবেন, তারপর আমরা দিতে পারি লসুকন, লিনাট্যাপ, এই যে কোনো একটা। আবার 2টা অনেক সময় দিই, সকালে লসুকন, রাতে লিনাট্যাপ। আর হচ্ছে এম্পা। এম্পার দাম একটু বেশি, সবাই দেওয়া ঠিক হবে না। ঠিক আছে, এম্পা একটু বুঝে শুনে দিবেন, এম্পার দাম একটু বেশি। তাহলে ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছে এগুলা। আর যদি ইনসুলিন দিতে হয় তাহলে ইনসুলিন। ঠিক আছে, ইনসুলিন সেই ক্ষেত্রে যে ম্যাক্সুলিন, জেনসুলিন, ঠিক আছে, মিক্সটার্ট, বিভিন্ন কোম্পানির আছে বিভিন্ন নামে, এগুলো দিলেই হবে। তারপর আসেন হাইপোগ্লাইসেমিয়া কি? হাইপোগ্লাইসেমিয়া কি, এর লক্ষণ এবং চিকিৎসা। হাইপোগ্লাইসেমিয়া কাকে বলে? রক্তে, এটা হচ্ছে ডায়াবেটিসের উল্টা। রক্তে যদি গ্লুকোজের পরিমাণ কমে যায় তাকে হাইপোগ্লাইসেমিয়া বলে। স্বাভাবিকভাবে আমরা বলি 3.5 এর নিচে আসলে হাইপোগ্লাইসেমিয়া। ঠিক আছে, 3.5 এর নিচে আসলে তাকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। এর লক্ষণ এবং চিকিৎসা। হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ কি কি হয়? হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণের ভিতর প্রথমে পেশেন্টের কি প্রচুর পরিমাণে সোয়েটিং হয়, মানে ঘাম হয়। ঠিক আছে, উইকনেস থাকে, অনেক সময় আনকনসিয়াসনেস মানে অজ্ঞান হয়ে যায়, চোখে ঝাপসা দেখে। ঠিক আছে, ঘাম হওয়া, চোখে ঝাপসা, ব্লারিং অফ ভিশন, তারপর আনকনসিয়াসনেস, কোমায় অনেক সময় চলে যেতে পারে অজ্ঞান হয়ে। ঠিক আছে, এইগুলো হচ্ছে লক্ষণ হাইপোগ্লাইসেমিয়ার। আর চিকিৎসা কি করব? চিকিৎসা অনেক ভাগে আমরা ভাগ করে দিই। একদম প্রথমে কি বলি? চিনি খাওয়াই দিতে। ঠিক আছে, মিষ্টি, তার সুগার, সুগার আর
সুগার কন্টেনিং ফুড, চিনি বা চিনির শিরা, ঠিক আছে, চিনির শিরা, মিষ্টি, এই জাতীয় খাবার হচ্ছে প্রথমে 1 নাম্বার অপশন। যদি এতে কাজ না হয় আমরা স্যালাইনে চলে যাই, এই ক্ষেত্রে আমরা ডিএ দিই 25% ডিএ, ঠিক আছে, 50 ml 25% ডিএ দিয়ে দিই স্যালাইন। তারপরেও যদি কাজ না হয় সেই ক্ষেত্রে আমরা স্টেরয়েড ইনজেকশন দিই, ডেক্সা বা কটসন, তারপর গ্লুকাগন, এইসব, ঠিক আছে। একদম প্রথম অবস্থা হয়েছে চিনি জাতীয় যে কোনো কিছু দেওয়া যাবে, তারপর বাকিগুলো সিরিয়ালি। সাধারণত এই চিনি বা চিনি শিরা জাতীয় খাইলে পেশেন্ট ইমপ্রুভ করে যায়, ঠিক আছে, 80% পেশেন্ট এতেই ইমপ্রুভ করে। তারপরের কোশ্চেন, হাইপার টেনশন কাকে বলে, এর প্রকারভেদ। হাইপার টেনশন বলতে কি বোঝা হয়? উচ্চ রক্তচাপ, ঠিক আছে, উচ্চ রক্তচাপ। আমাদের যে ধমনী গাত্রে যদি রক্তের চাপ বেড়ে যায় তাকে হাইপার টেনশন বলা হয়, ঠিক আছে। ধমনীর গাত্রে বা ধমনী প্রাচীরে যদি রক্তের চাপ বেড়ে স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায় বা বেড়ে যায় তাকে হাইপার টেনশন বলা হয়। এর প্রকারভেদ, ঠিক আছে, এর প্রকারভেদ আমরা অনেক ভাবে করতে পারি। একটা প্রকারভেদ আছে কি, সিস্টোলিক, ডায়াস্টোলিক, এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে, সিস্টোলিক, ডায়াস্টোলিক। আর একটা আছে আমরা যেটা জাস্ট হাইপারটেনশনের যে ইটা, যে নরমাল যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, ঠিক আছে। নরমাল ব্লাড প্রেশার কত আমাদের? নরমাল ব্লাড প্রেশার সিস্টোলিক কত পর্যন্ত? 130, আর ডায়াস্টোলিক 85, ঠিক আছে, 85 পর্যন্ত, 130, 85। এরপর হচ্ছে বলি আমরা হাই প্রেশার, ঠিক আছে, হাই প্রেশার 130 থেকে 140 পর্যন্ত, আর ওই ক্ষেত্রে হচ্ছে 85 থেকে 90 পর্যন্ত, এটা হচ্ছে হাই প্রেশার। এরপর আসবে হাইপার টেনশন। যদি হাইপার টেনশনের প্রকারভেদ হয় তাহলে এই ক্ষেত্রে হবে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, মানে মাইল্ড, মডারেট, সিভিয়ার, ঠিক আছে। মাইল্ড, মডারেট, সিভিয়ার আমরা 3 ভাগে ভাগ করি। মাইল্ডের ক্ষেত্রে কত? 140 থেকে 160, মডারেটের ক্ষেত্রে 140 থেকে 160, আর নিচেরটা হচ্ছে 90 থেকে 100, ঠিক আছে, 90 থেকে 100। তারপর মডারেটের ক্ষেত্রে 160 থেকে 180, 160 থেকে 180, আর 100 থেকে 110। আর সিভিয়ারের ক্ষেত্রে 180 প্লাস, মানে 180 প্লাস, আর নিচেরটা হচ্ছে 110 প্লাস, 110 প্লাস। তাইলে এটা হচ্ছে 3 প্রকারে ভাগ করি টোটাল এইরকম আমরা, ঠিক আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, মাইল্ড, মডারেট, সিভিয়ার। তারপর হাইপার টেনশনের লক্ষণ এবং চিকিৎসা। হাইপার টেনশনের লক্ষণের ভিতর প্রথমেই আসবে কি, আমরা প্রথমেই বলি হেডেক, নেক পেইন, ঠিক আছে, ঘাড় ব্যথা, মাথা ব্যথা, এগুলো আছে সবার আগে। তারপর রেস্টলেসনেস থাকে, অস্থির থাকে পেশেন্ট একটু, ঠিক আছে, অস্থির থাকে, চোখে অনেক সময় ঝাপসা থাকে, ব্লারিং অফ ভিশন থাকে, অনেকের প্যালপিটেশন থাকে, বুক ধড়ফড় করে, ঠিক আছে, চেস্ট পেইন থাকে অনেকের। এগুলো হচ্ছে হাইপারটেনশনের লক্ষণ। বুকে ব্যথা, চোখে ঝাপসা দেখা, তারপর প্রথমেই বললাম নেক পেইন, ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, ঠিক আছে, মাথা ব্যথা, এগুলো হচ্ছে হাইপারটেনশনের লক্ষণ। এবার আসেন হাইপারটেনশনের চিকিৎসা। কি কি চিকিৎসা আমরা হাইপারটেনশনে দিতে পারি? হাইপারটেনশনের চিকিৎসার ভিতর আমরা অনেকগুলো ড্রাগের নাম পড়ছি এ বি সি ডি দিয়ে, ঠিক আছে। এতে আলফা ব্লকার, বিতে বিটা ব্লকার, এর ভিতর আরো আছে এআরবিএসি ইনহিবিটর আছে, ঠিক আছে, এআরবিএসি ইনহিবিটর, বিতে বিটা ব্লকার, তারপর সিতে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডিতে ডাইউরেটিক্স। এই ক্ষেত্রে বলছিলাম 50-এর আগে আর 50-এর পরে আমরা 2 ভাগে ভাগ করি। 50-এর আগে আমাদের ট্রিটমেন্ট অপশন এ বা বির ভিতর, ঠিক আছে, এ বা বির ভিতর। আর 50 ঊর্ধ্ব যাদের তাদের অপশন সি বা ডির ভিতর। তাহলে 50-এর কম যাদের তাদের আমাদের ফার্স্ট অপশন কি, যদি অল্প প্রেশার বাড়ার সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমাদের চয়েস থাকে বিটা ব্লকার, ঠিক আছে, বিটা ব্লকারের ভিতর বিসলল মানে বিসোপ্রোলল আছে, বিটালক আছে, মেটোপ্রোলল, ঠিক আছে, অ্যাটেনোলল আছে, সেটা কম্বিনেশনে দেই আমরা। তারপর যদি অল্প বয়সী বেশি প্রেশারের সমস্যা থাকে, মানে বেশি আপ ডাউন করে, বেশি পরিমাণে বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের চয়েস থাকে এআরবি, ঠিক আছে, এআরবি, লো সার্টেন, ভ্যালসার্টেন, ঠিক আছে, টেলমিসার্টেন, ওলমিসার্টেন, এই যে লোসার্ট নামে পাওয়া যায়, টেলমাক নামে পাওয়া যায়, অলমি নামে পাওয়া যায়, ঠিক আছে, অলমিসার্ট নামে পাওয়া যায়, এগুলো আমাদের এই ক্ষেত্রে অপশন। প্রেশারের ওষুধ সবসময় দিনে একটা করেই দিতে হবে, ঠিক আছে, এটা 2টা দেওয়া লাগবে, দরকার নাই কোনো। সবসময় আমরা এক গ্রুপের ওষুধ একটাই রাখি, ঠিক আছে, সকালে বা রাতে, এই অনুযায়ী রাখি। তাহলে অল্প বয়সের অপশন হয়েছে এই কয়টা, বিটা ব্লকার আর এআরবি। আর যাদের বৃদ্ধ বয়স 50 প্লাস তাদের ক্ষেত্রে আমাদের ফার্স্ট অপশন থাকবে হয়েছে কি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। সেই ক্ষেত্রে যদি সিঙ্গেল ড্রাগ দিই আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে অ্যামডোকাল দেই, ঠিক আছে, অ্যামডোকাল দেই সিঙ্গেল ডোজে, অথবা অ্যামডোকালের পরিবর্তে মানে অ্যামলোডিপ
অ্যামলোডিপিনের পরিবর্তে সিলডিপ দিতে পারি, ঠিক আছে, সিলডিপ দিতে পারি সিঙ্গেল ডোজে। যদি এতে কন্ট্রোল না হয় সেই ক্ষেত্রে আমরা কম্বিনেশনে চলে যাই অ্যামলোডিপিনের সাথে বিটা ব্লকারের কম্বিনেশন, যে অ্যামডোকাল প্লাস, ঠিক আছে, অ্যামডোকাল প্লাস এইটাই দেয়। যদি এতেও কন্ট্রোল না হয় তাইলে এই অ্যামলোডিপিনের সাথে হয়েছে এআরবির কম্বিনেশন, যেগুলা যে লোসার্টেন, বালসার্টেন, ঠিক আছে, টেলমিসার্টেন, ওলমিসার্টেন, আমাদের এখন সব থেকে বেশি চলে অ্যামলোডিপিন আর ওলমিসার্টেন, এই যে বাইজোরান, ঠাইজোরান, এই জাতীয় ওষুধ, তখন আমরা চলে যাই এই সবে, ঠিক আছে, এই সবে। তাহলে চিকিৎসার ভিতরে এই অনেকগুলো অপশন আছে। আর যাদের কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে আমরা অ্যাড করি ল্যাসিক্স, ঠিক আছে, ল্যাসিক্স মানে প্রোসেমাইড আলাদা করে আমরা তাদের ক্ষেত্রে অ্যাড করি। তাইলে হাইপার টেনশনের চিকিৎসার ভিতর এরকম গুলো লিখলেই হবে, ড্রাগের নাম লিখলেই হবে, বয়স ভেদে কাদের কোনটা দিবেন এইটা আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে হাইপার টেনশনের বিস্তারিত আলোচনা। এই যদি বিস্তারিত আলোচনা আসে তাহলে কাকে বলে লিখবেন, লক্ষণ লিখবেন, চিকিৎসা লিখবেন, পারলে প্রকার লিখবেন, ঠিক আছে, টোটালটা লিখলেই হয়ে যাবে। তারপরে আসেন 32 নম্বরে ওডি, বিডি, টিডিএস, কিউডিএস, এগুলোর মানে কি? ওডি মানে কি? ওয়ান্স ডেইলি, দৈনিক একবার, দৈনিক একবার, ঠিক আছে। বিডি মানে কি? দৈনিক দুইবার মানে সকালে আর রাতে, তাইলে বলি আমরা বিডি। টিডিএস মানে তিনবার, সকালে, দুপুরে, রাতে। আর কিউডিএস মানে চারবার, ঠিক আছে, 6 ঘন্টা অন্তর অন্তর দিতে হয়, 6 ঘন্টা অন্তর অন্তর। তারপর এসি আর বিএম দুইটার মানে এক। এসি মানে অ্যান্টিসিবাম বা বিপরমিল মানে খাবার আগে, ঠিক আছে, খাবার আগে। এসি বা বিএম মানে খাবার আগে। আর পিসি আর এএম পোর্সিবাম বা আফটার মিল মানে খাবার পরে, ঠিক আছে। পিসি আর এম মানে হচ্ছে খাবার পরে, আর এসি আর বিএম মানে খাবার আগে। ওডি, বিডি, টিডিএস, কিউডিএস এগুলোর প্রত্যেকটা একটা করে এক্সাম্পল লাগবে। ওডি কোন ড্রাগ দেই আমরা? ওডি দেই এজিথ্রোমাইসিন মানে জিম্যাক্স, ঠিক আছে, জিম্যাক্স, এগুলো আমরা দৈনিক একবার দিই। বিডি মানে দৈনিক দুইবার দিই। কোনগুলো দেই দৈনিক দুইবার? সেফিউরক্সিম, সেফিক্সিম, সেপ্ট্রাক্সোন, এইসব আমরা দিই দৈনিক দুইবার। তারপর টিডিএস দৈনিক 3 বার। আমরা কোন সব ড্রাগ দিতে পারি? অ্যামোক্সাসিলিন দিতে পারি দৈনিক 3 বার, ঠিক আছে, অ্যামোক্সাসিলিন দিতে পারি দৈনিক 3 বার। কিউডিএস আমরা কি দিই? ফ্লুক্লক্সাসিলিন, ফ্লুক্লক্স, ঠিক আছে, এটা দিই দৈনিক 4 বার, দৈনিক 4 বার। তাহলে এগুলোর প্রত্যেকটার একটা করে এক্সাম্পল। তারপর আসেন এনএস, সিএস, ডিএনএস, ডিএ, এইচএস এর মানে। এনএস মানে কি? এনএস মানে নরমাল স্যালাইন, নরমাল স্যালাইন। সিএস মানে কলেরা স্যালাইন, কলেরা স্যালাইন। ডিএনএস মানে ডেক্সট্রোজ ইন নরমাল স্যালাইন, ডেক্সট্রোজ ইন নরমাল স্যালাইন। ডিএ মানে ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া, ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া। আর এইচএস মানে হার্টম্যান সলিউশন, শর্টে আমরা হার্টসল বলি, ঠিক আছে, শর্টে আমরা হার্টসল বলি। এনএস মানে নরমাল স্যালাইন, সিএস কলেরা স্যালাইন, ডিএনএস ডেক্সট্রোজ ইন নরমাল স্যালাইন। ডেক্সট্রোজ মানে হচ্ছে চিনি, ঠিক আছে, চিনি, ওই যে বলে না সুগার মানে সেইটা, ঠিক আছে, চিনি। আর ডিএ মানে হচ্ছে ডেক্সট্রোজ পানির ভিতর, জাস্ট এইটা পানির মধ্যে চিনি, আর কিছুই না। আর হার্টম্যান, এইচএস মানে হার্টম্যান সলিউশন। এইচএস মূলত বিপি বাড়ানোর কাজে আমরা ইউজ করি এইচএস, ঠিক আছে, এইচএস। স্যালাইনের ভিতরে এই স্যালাইন গুলো আমরা কত ড্রপে দিলে কত ঘন্টায় শেষ হবে? 1 লিটার স্যালাইন যদি 10 ড্রপে দেন 24 ঘন্টায় শেষ হবে, ঠিক আছে, 24 ঘন্টায় শেষ হবে। সিমিলার ভাবে যদি একদিনে 24 ঘন্টায় 2 লিটার দেন, ঠিক আছে, 2 লিটার দেন, তাইলে কত ঘন্টায় শেষ হবে? 2 লিটার স্যালাইন দিলে 12 ঘন্টায় শেষ হবে, ঠিক আছে। 3 লিটার দিলে কত ঘন্টায় শেষ হবে? 8 ঘন্টায় শেষ হবে, 8 ঘন্টায় শেষ হবে। তারপর আসেন 5টি অ্যান্টিবায়োটিকের নাম, 5টি ব্যথার ওষুধের নাম, 5টি অ্যান্টিফাঙ্গালের নাম। 5টি অ্যান্টিবায়োটিকের নাম। অ্যান্টিবায়োটিকের ভিতরে কমন যেগুলো সেগুলো এই যে একটু আমি বলে ফেলছি 5টি। এজিথ্রোমাইসিন বা জিম্যাক্স, ঠিক আছে, এজিথ্রোমাইসিন বা জিম্যাক্স। তারপর সেফিউরক্সিম, সেফিউরক্সিম, ঠিক আছে, এই যে সেপুটিল প্লাস নামে পাওয়া যায়, সেফিউরক্সিম। তারপর সেফিক্সিম, সেফিক্সিম মানে ট্রায়াসিম, সেপ3 এই নামে পাওয়া যায়। তারপর ফ্লুক্লক্সাসিলিন, ঠিক আছে, ফ্লুক্লক্সাসিলিন, ফ্লুক্লক্স নামে পাওয়া যায়। তারপর অ্যামোক্সাসিলিন, মক্সাক্লাব নামে পাওয়া যায়, মক্সাক্লাব নামে পাওয়া যায়, ঠিক আছে। এইগুলাই 5টি অ্যান্টিবায়োটিকের নাম। এবারেও আরো অনেক আছে, আপনাদের যেগুলো ভালো লাগে পড়বেন, সমস্যা নেই। মক্সিফ্লক্সাসিন আছে, মক্সিপিক্স নামে পাওয়া যায়, ঠিক আছে, যেগুলো সহজ লাগে সেগুলোই পড়বেন। তারপর 5টি ব্যথার ওষুধের নাম, 5টি ব্যথার ওষুধের নাম। ব্যথার ওষুধের নাম বলতে মূলত এনএসআইডি গ্রুপ ব্যথায় আমরা কি কি ইউজ করি সেগুলো বুঝাচ্ছে। ফার্স্টেই ব্যথার ওষুধের ভিতর প্রথমেই আসবে প্যারাসিটামল, উইক, যেটা সব থেকে উইক হয়েছে প্যারাসিটামল। অল্প ব্যথায় আমরা ব্যবহার করি প্যারাসিটামল বা নাপা। তারপর আস্তে আস্তে পাওয়ার বাড়ান ন্যাপ্রোক্সেন, ঠিক আছে, ন্যাপ্রোসিন প্লাস নামে পাওয়া যায়, ন্যাপ্রোক্সেন। তারপর আইবুপ্রোফেন, আইবুফেন নামে পাওয়া যায়, ঠিক আছে, আইবুপ্রোফেন। তারপর ডাইক্লোফেনাক, এসিক্লোফেনাক, ঠিক আছে, এসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, জোলপিন, ভল্টালিন এইসব নামে পাওয়া যায়। তারপর কিটোরোলাক গ্রুপ,
রোলাক নামে পাওয়া যায়, ঠিক আছে। তারপর মেফেনামিক অ্যাসিড ডিজমেন নামে পাওয়া যায়। তারপর ন্যালবুফিন ন্যালবান নামে পাওয়া যায়। মরফিন প্যাথিডিন, ঠিক আছে। অনেক নাম আছে, আপনাদের ইচ্ছা মতো যে কোনো 5টা লিখলে হবে। তারপর 5টি অ্যান্টিফাঙ্গালের নাম লিখুন। অ্যান্টিফাঙ্গালের ভিতর কিছু আছে অয়েনমেন্ট ক্রিম মানে মলম আকারে পাওয়া যায়, কিছু আছে ট্যাবলেট ক্যাপসুল আকারে পাওয়া যায়। তাহলে 5টি অ্যান্টিফাঙ্গালের ভিতর কি কি? ইকোনাজল আছে, মলম আকারে পাওয়া যায়। মাইকোনাজল মলম আকারে পাওয়া যায়, ঠিক আছে। ক্লোট্রাইমাক্সজল আকারে পাওয়া যায়। তারপর আপনার ফ্লুকোনাজল, ঠিক আছে। ইট্রাকোনাজল, ফ্লুগাল আর কি, ইট্রা, এগুলা, ঠিক আছে। ফ্লুগাল, ইট্রা। তারপর সাইক্লোপাইরক্স আছে, সাইক্লোডার্ম নামে পাওয়া যায়। তারপর মাইগ্রেন কি? মাইগ্রেন কাকে বলে এবং কত প্রকার? লক্ষণগুলো। মাইগ্রেন কি? মাইগ্রেন বলতে বোঝায় মূলত মাথা ব্যথা, ঠিক আছে। যে দীর্ঘদিন ধরে মাথা ব্যথা থাকে এগুলোরই আমরা বলি মাইগ্রেন। কত প্রকার? 2 প্রকার, অ্যাকিউট আর ক্রনিক। অ্যাকিউট মানে কি? প্রথম অবস্থায় যদি মাথা ব্যথার এই বয়সটা 2 দিন 3 দিন 5 দিন 4 দিন হয় তাহলে বলি আমরা অ্যাকিউট, তৎক্ষণাৎ। আর ক্রনিক মানে অনেক দিন ধরে, তাদের 3 মাস প্লাস এই সমস্যা তাকে বলি আমরা ক্রনিক। মাইগ্রেনের লক্ষণ কি? 1 নাম্বার লক্ষণই তীব্র মাথা ব্যথা। মাথা ব্যথা ফ্রন্টালও হইতে পারে মানে সামনের দিকের কপালেও হইতে পারে, অক্সিপিটাল লোবেও হইতে পারে, ঠিক আছে। পিছনের দিকেও হইতে পারে। তাহলে ফার্স্টই হইছে মাথা ব্যথা। মাথা ব্যথার পাশাপাশি আইএক থাকে, চোখে প্রচুর পরিমাণ ব্যথা হয় অনেক পেশেন্টের, চোখে ঝাপসা দেখে, বমি হইতে পারে, বমি বমি ভাব থাকতে পারে, ঠিক আছে। ইনসোমনিয়া থাকে, রাতে ঘুম হয় না, ঠিক আছে। এগুলো হচ্ছে মাইগ্রেনের লক্ষণ। ইনসোমনিয়া মানে রাতে ঘুম হয় না, ঠিক আছে। ইনসোমনিয়া মানে রাতে ঘুম হয় না, এটা কিন্তু মাইগ্রেনে খুব কমন। পেশেন্ট ঘুমাইতে পারে না ইনসোমনিয়ার কারণে, তাই মাইগ্রেনে এমন ওষুধ আমরা দেই যাতে পেশেন্ট ঘুম হয়, ঠিক আছে, ঘুম হয়। আর যদি এমনি আমরা এনএসআইডি জাতীয় ওষুধ দিই তাহলে আলাদা করে ঘুমের ওষুধ আবার অ্যাড করতে হয়, নাহলে কিন্তু পেশেন্টের ঘুম হবে না, ঠিক আছে, ঘুম হবে না। তারপর মাইগ্রেনের চিকিৎসা। মাইগ্রেনের চিকিৎসা আমরা 2 ভাগে ভাগ করি, অ্যাকিউট, ক্রনিক, ঠিক আছে। 2 ভাগে ভাগ করি। অ্যাকিউটের ক্ষেত্রে কি চিকিৎসা দিবেন, ক্রনিকের ক্ষেত্রে কি চিকিৎসা দিবেন। অ্যাকিউটের ক্ষেত্রে আমরা সাধারণত ব্যথার ওষুধ প্রেফার করি। প্রথমে একদম শুরু করি আমরা প্যারাসিটামল দিয়ে, ঠিক আছে। প্যারাসিটামল দিয়ে শুরু করি। প্যারাসিটামলে না কমলে আমরা বাড়াই, অনেক সময় ন্যাপ্রোক্সেন দিই। ন্যাপ্রোক্সেনেও কাজ না হলে এরপর হচ্ছে টাপনিল, টলফেনামিক অ্যাসিড, এটা আমরা দিই। টলফেনামিক অ্যাসিড দেই, যদি এতেও কাজ নয় তাহলে আমরা সোমাট্রিপটান, জলমিট্রিপটান এই গ্রুপে চলে যাই, ঠিক আছে। জলমিট্রিপটান, নোমি আর কি, ঠিক আছে, নোমি এটা দিতে পারি। আর সোমাট্রিপটান গ্রুপে সোমাগ্রান নামে পাওয়া যায়, এটা দিতে পারি। সোমাগ্রানের দাম বেশি, ঠিক আছে। এই সোমাট্রিপটানের দাম বেশি, আমরা অত দেই না, কিন্তু এই নমি আমরা দেই সাধারণত, ঠিক আছে। আর লাস্ট মিডিটান গ্রুপে মিডিটা দিতে পারি। মিডিটা এটার দাম আরো অনেক বেশি, ঠিক আছে, আরো অনেক বেশি। তাহলে টোটাল অ্যাকিউটের ক্ষেত্রে এইগুলো কখনো দীর্ঘদিন খাওয়া যাবে না। অ্যাকিউট যেগুলো এগুলো বললাম, এগুলো হচ্ছে যখন ব্যথা হবে জাস্ট তখন খাবে, ঠিক আছে। এগুলো কিন্তু এরকম 1 মাস 2 মাস ধরে কন্টিনিউ খাইতে পারবে না পেশেন্ট। হাইয়ের 2-3 দিন খাইতে পারে, 7 দিন খাইতে পারে, এর বেশি না। এর বেশি খেলে কিন্তু কিডনিতে সমস্যা হয়ে যাবে। এগুলো হচ্ছে আমাদের অ্যাকিউটের ট্রিটমেন্ট। আর ক্রনিক যাদের সব সময় মাথা ব্যথা বা নির্দিষ্ট টাইমে মাথা ব্যথা থাকে তাদের ক্ষেত্রে করণীয় কি? তাদের ক্ষেত্রে করণীয় আমাদের পিজোটিফেন গ্রুপ আমরা চয়েস করি। পিজো নামে পাওয়া যায়, ঠিক আছে, পিজো এ নামে পাওয়া যায়, পিজোটিফেন। তারপর আমাদের অ্যামিটিপটাইলিন গ্রুপ আছে, অ্যামিটিপটাইলিন, ঠিক আছে, অ্যামিট নামে পাওয়া যায়, এই অ্যামিটিপটাইলিন দিতে পারি। তারপর ফ্লুনারিজিন পাওয়া যায় ফিজি নামে, এগুলো দিতে পারি। ক্রনিক রোগীদের ক্ষেত্রে আমরা এগুলো চয়েস করি। সব সময় একটা করে চলবে, ঠিক আছে, সব সময় মানে প্রথমেই আমরা দিয়ে দিই 3 মাস বা 6 মাসের, তারপর আবার দেখা করতে বলি, এরকম রোজ চলবে ক্রনিকের ক্ষেত্রে। আর অ্যাকিউট যেটা বললাম, অ্যাকিউটে যখন ব্যথা হবে তখন। আর এই মিডিটা ওষুধটা আমরা অনেক সময় ক্রনিক অ্যাকিউট 2 ক্ষেত্রেই ব্যবহার করি। মিডিটা একটা খাইলে সাধারণত পেশেন্ট 4 সপ্তাহ ভালো থাকে, মানে 1 সপ্তাহ ভালো থাকে, যেটা কম পাওয়ারের 1 সপ্তাহ ভালো থাকে, মানে মাসে 4টা ট্যাবলেট খাইলেই তার হয়ে যায়। এই জন্য আমরা অনেক সময় মিডিটা দিই, ঠিক আছে, মিডিটা দেই। মাইগ্রেনের চিকিৎসা এরকম 2 ভাগে ভাগ করে বলতে হবে। তারপর হইছে রেনাল ফেলিওর কত প্রকার, এর লক্ষণ এবং চিকিৎসা। রেনাল ফেলিওর সাধারণত 2 প্রকার, অ্যাকিউট এন্ড ক্রনিক। যাদের দীর্ঘদিন ধরে সমস্যা তাদের ক্রনিক, যাদের তৎক্ষণাৎ সমস্যা সেগুলো হচ্ছে অ্যাকিউট। এর লক্ষণ কি কি? রেনাল ফেলিওরের লক্ষণ কি কি? 1 নাম্বার লক্ষণই হইছে অ্যানোরিয়া হয়, ঠিক আছে। অ্যানোরিয়া মানে প্রস্রাব কমে যাওয়া বা পার্মানেন্টলি বন্ধ হয়ে যাওয়া, ঠিক আছে। এই জায়গায় অলিগুরিয়া হইতে পারে, অ্যানোরিয়া হইতে পারে। অলিগুরিয়া মানে প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া। আর অ্যানোরিয়া মানে একদম বন্ধ হয়ে যাওয়া, একদিনে 50 ml এর মতো হইতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে প্রধান লক্ষণ। এর পাশাপাশি পেশেন্টের জ্বর থাকতে পারে, হাত পা ফুলে উঠতে পারে, ঠিক আছে, প্রেসার বাড়তে পারে, এগুলো তো আছেই। প্রধান লক্ষণ হচ্ছে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া।
তারপর এর চিকিৎসা রেনাল ফেলিওরের ট্রিটমেন্ট। রেনাল ফেলিওরের অ্যাবসলিউট ট্রিটমেন্ট হইছে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, ঠিক আছে, কিন্তু এটা আমাদের করা হয় না। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি মানে কিডনি ট্রান্সপ্লান্টেশন, ঠিক আছে, কিডনি ট্রান্সপ্লান্টেশন। এটা অত সহজলভ্য না বিধায় আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট দিই। সিমটোমেটিক ট্রিটমেন্টের ভিতর এই যে গা হাত পা ফুলে ওঠে, এই কমানোর জন্য আমরা ডায়োরেটিক্স দিই, ল্যাসিক্স বা ফ্রুসেমাইড, ঠিক আছে, ফ্রুসেমাইড বা ল্যাসিক্স। তারপর প্রেশার বাড়লে প্রেশারের ওষুধ দিই, ঠিক আছে, প্রেশার ওষুধ দিয়ে আরবি দিই। এই ক্ষেত্রে আরবি ভালো কাজ করে, যে লো সার্টেন, ভ্যালসার্টেন, অলমিসার্টেন, টেলমিসার্টেন, এগুলো আমরা দিই, ঠিক আছে, এগুলো দিই। যদি রক্ত শূন্যতা থাকে পেশেন্টের, তাইলে আমরা আয়রনের ট্যাবলেট অ্যাড করি। তারপর ভিটামিন ডির ঘাটতি থাকলে আমরা ভিটামিন ডি ক্যালসিট্রায়ল, এই ক্যালসিট্রায়ল অ্যাড করি। তার সিমটোমেটিক ট্রিটমেন্ট। আর এতেও যদি কাজ না হয়, কর্নিকের ক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে ডায়ালাইসিস করা, ঠিক আছে, ডায়ালাইসিস করা। তাহলে সিমটোমেটিক ট্রিটমেন্ট ডায়ালাইসিস, আর স্পেসিফিক ট্রিটমেন্ট কিডনি ট্রান্সপ্লান্টেশন বা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। তারপর আসেন এএসওএম সিওসিএম কি, অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া। সহজ বাংলায় কানের ইনফেকশন। এএসওএম মানে অ্যাকিউট কানের ইনফেকশন, আর সিওসিএম মানে ক্রনিক কানের ইনফেকশন, ঠিক আছে, অ্যাকিউট কানের ইনফেকশন আর ক্রনিক কানের ইনফেকশন, এর লক্ষণ আর চিকিৎসা। কানের ইনফেকশনের লক্ষণ আর চিকিৎসা। যেহেতু কানের ইনফেকশন, প্রথম সিমটমে কি হবে, কানে ব্যথা হবে, ঠিক আছে, কানে ব্যথা হবে মানে ইয়ারেক হবে, ঠিক আছে, ইয়ারেক হবে, কানে শুনতে প্রবলেম হবে, হিয়ারিং ডিফিকাল্টি হয়, ঠিক আছে, হিয়ারিং ডিফিকাল্টি হয়। অনেক সময় ডিসচার্জ আসে কান থেকে, রক্ত আসে, ঠিক আছে, ডিসচার্জ মানে হচ্ছে পাস 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 বা পুজ যা বলেন, পুজ আসে প্রাথমিক অবস্থার, পরবর্তীতে রক্ত ব্লাডও আসতে পারে। আর পেশেন্টের জ্বর থাকে, ঠিক আছে, জ্বর থাকে, আর মাথা ব্যথা থাকতে পারে অনেক সময়, প্লাস সর্দি থাকে, ঠিক আছে, নেজাল কনজেশন থাকে, নেজাল কনজেশন থাকে। এর চিকিৎসা, এর চিকিৎসার ক্ষেত্রে আমরা কি করব, এসএম সিএসএম এর ক্ষেত্রে এর মেইন চিকিৎসা অ্যান্টিবায়োটিক দিতে হবে, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক দিতে হবে। এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস অ্যান্টিবায়োটিক সেফিউরক্সিন প্লাস ক্লাভুলোনিক অ্যাসিডের কম্বিনেশন, মানে সেপোটিল প্লাস, ঠিক আছে, সেপোটিল প্লাস, এটা হচ্ছে আমাদের ফার্স্ট চয়েস। সেপোটিল প্লাস আমরা 7 দিনের জন্য দেই, টনিক দুইটা। এর অল্টারনেটিভ হিসেবে অ্যামোক্সিসিলিন, ক্লাভুলোনিক অ্যাসিড বা কার্ডিসেপিক্সিন এগুলো ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। সবগুলোই 7 দিনের ডোজে দিবে। অ্যামোক্সিসিলিন, ক্লাভুলোনিক অ্যাসিড দিলে এটার যদি 2টা দেন, মানে 625 দেন, তাহলে হচ্ছে 2টা, আর যদি 1.2 দেন, না 625 দিলে 3টা, 1.2 দিলে 2টা, ঠিক আছে, 1.2 দিলে 2টা। তাহলে অ্যান্টিবায়োটিক গেল। এরপর আর কি দিব, অ্যান্টিবায়োটিকের পাশাপাশি যদি জ্বর থাকে পেশেন্টের, প্যারাসিটামল দিবেন। নেজাল কনজেশনের জন্য আমরা কি দিব, এই জায়গায় এসে ফেক্সোফেনাডিন, একটা অ্যান্টিহিস্টামিন অ্যাড করে দিই। অনেক সময় নাকের ড্রপও দেয়া লাগতে পারে, ঠিক আছে, নাকের ড্রপও দেয়া লাগতে পারে, কিন্তু এটা ম্যান্ডেটরি না, আমাদের ম্যান্ডেটরি হয়েছে ফেক্সোফেনাডিন, ঠিক আছে, ফেক্সো দিতে হবে 7 দিনের জন্য। নাপা দিবেন যতক্ষণ জ্বর থাকে, কানে ব্যথা থাকে। এই ব্যথার জন্য নাপা বাদে কিছু দেওয়ার দরকার নাই, ওই যে অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, এইসব ব্যথায় আমরা দিই না। এই ব্যথায় নাপাতে কাজ না হইলে নাপাডল, ঠিক আছে, নাপাডল, এর বেশি পাওয়ারের ওষুধ দেওয়ার কোনো দরকার সাধারণত হয় না, এতেই কমে যায়, ঠিক আছে। তাহলে এগুলো আমরা দিই 7 দিনের জন্য। যদি পেশেন্টের অবস্থা ভালো না হয়, পরবর্তীতে অপারেশন করা লাগতে পারে। অপারেশনের নাম হইছে মাইরিঙ্গোটমি টিম্প্যানোপ্লাস্টি, ঠিক আছে, মাইরিঙ্গোটমি আর একটা হচ্ছে টিম্প্যানোপ্লাস্টি। এই দুইটা অপারেশন আমরা করে থাকি যদি ট্রিটমেন্টে ভালো না হয়। তারপর আসেন অ্যালার্জিক রাইনাইটিস কাকে বলে, এর লক্ষণ। অ্যালার্জিক রাইনাইটিস বলতে বোঝায় নাকের যে সর্দি বলি আমরা, এই সর্দি, ঠিক আছে, রানি নোজ। অ্যালার্জির কারণে যদি কারো রানি নোজ বা এই সর্দি হয়, স্নেজিং হয়, তাতে বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জিক রাইনাইটিস এর লক্ষণ কি কি? অ্যালার্জিক রাইনাইটিস এর লক্ষণ, মেইন লক্ষণই কি, স্নেজিং হয়, হাসি হয় প্রচুর পরিমাণে, প্লাস রানি নোজ থাকে, ঠিক আছে, রানি নোজ থাকে মানে নাক দিয়া পানি ঝরতে থাকে, প্লাস নেজাল কনজেশন থাকে মানে নাক বদ্ধ হয়ে থাকে, ঠিক আছে, নাক বদ্ধ হয়ে থাকে। এর পাশাপাশি অনেক সময় নাকের ভিতর ইচিং থাকে, চুলকানি থাকে। তাহলে এগুলো হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস এর লক্ষণ, ঠিক আছে, অ্যালার্জিক রাইনাইটিস এর লক্ষণ। এরপর আসেন এর চিকিৎসা। অ্যালার্জিক রাইনাইটিস এর চিকিৎসায় কি দিব, প্রথম চিকিৎসা, প্রথম অপশনই আমাদের হয়েছে নেজাল ড্রপ। এই ক্ষেত্রে আফরিন, অ্যান্টাজল এই জাতীয়, ঠিক আছে, মানে অক্সিমেটাজোলিন, জাইলোমেটাজোলিনের যে কোনো একটা দেয়া যাবে, কোনো সমস্যা নাই। নেজাল ড্রপ দিব দৈনিক 3-4 বার, 1 ফোঁটা করে। যদি এতে উপকার না হয়, সেই ক্ষেত্রে আমরা অন্য অপশনে যাই, ওলোপ্যান দিতে পারি, ঠিক আছে, ওলোপ্যান দিতে পারি, অ্যাভাস স্প্রে দিতে পারি। তাহলে স্প্রে এগুলো, ঠিক আছে, ওলোপ্যান, অ্যাভাস স্প্রে হচ্ছে স্প্রে, সেই ক্ষেত্রে আমরা এই স্প্রে দেই, প্লাস একটা অ্যান্টিহিস্টামিন দেই।
অ্যান্টিহিস্টামিন ফেক্সো দিতে পারেন, বা এই ক্ষেত্রে ডেজলোরা রূপাও দিতে পারেন, ঠিক আছে। ডেজলোরাটিডিন রূপাটিডিনও দিতে পারেন, দৈনিক একটা করে 7 দিনে। সাধারণত অ্যালার্জিক রাইনাইটিস ভালো হয় না, এই ক্ষেত্রে আমরা 14 দিনের কোর্স দিই, অনেক সময় 28 দিন পর্যন্ত টানা লাগতে পারে, ঠিক আছে, টানা লাগতে পারে। আর নেজাল ড্রপ আর ওই ওলোপ্যান তো ইউজ করবি, ঠিক আছে, ইউজ করবি। অ্যালার্জিক রাইনাইটিসের ট্রিটমেন্ট এইটা। অ্যালার্জিক রাইনাইটিস অনেকের আছে ভালো হয় না, এদের ক্ষেত্রে আরো স্পেসিফিক অনেক ট্রিটমেন্ট আছে। আমাদের ওই যে মনোক্লোনাল অ্যান্টিবডি আছে, ওমালিজুমব, এগুলো প্র্যাকটিস অত হয় না, একটার দামই প্রায় 5,000 টাকার মতো, ঠিক আছে, এই প্র্যাকটিস এরকম হয় না। ওমালিজুমব ইনজেকশনও দেওয়া লাগতে পারে, ঠিক আছে। এরপর আসেন, আর এতেও যদি কাজ না হয় পরবর্তীতে অপারেশনের দিকে আমরা যাই, ফেস করি, ঠিক আছে, ফাংশনাল এন্ডোস্কোপি, সাইনাস সার্জারি করি আমরা। তারপর আসেন ডিসেন্ট্রি কত প্রকার, ডিসেন্ট্রির লক্ষণ আর চিকিৎসা। ডিসেন্ট্রি সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে অ্যামেবিক ডিসেন্ট্রি, একটা হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি। অ্যামেবিক ডিসেন্ট্রি মানে হচ্ছে আমাশয়, আর ব্যাসিলারি ডিসেন্ট্রি মানে রক্ত আমাশয়, ঠিক আছে। তাহলে ডিসেন্ট্রি হচ্ছে 2 প্রকার, অ্যামেবিক ডিসেন্ট্রি আর ব্যাসিলারি ডিসেন্ট্রি। ব্যাসিলারি ডিসেন্ট্রির আরেকটা নাম সিজেলোসিস। লক্ষণ এবং চিকিৎসা। লক্ষণ কি হয় ডিসেন্ট্রিতে, একটা যেটা খালি ডিসেন্ট্রিতে বললাম যে এটা বাথরুম হবে, পায়খানা হবে, এর সাথে আম যাবে, ঠিক আছে, আম যাবে, আমরা বলি মিউকাস, এটার ভালো টার্ম হয়েছে মিউকাস। মিউকাস উইথ স্টুল, আর অনেক সময় রক্ত আমাশয় যেটা, সেটা রক্ত যাবে, ঠিক আছে। খালি আমাশয় যেটা, এটা হচ্ছে প্রচুর পরিমাণে দুর্গন্ধ হয়, ফাউল স্মেলিং হয়। আর রক্ত আমাশয়তে প্রচুর পরিমাণে ব্লাড যায়, এই ক্ষেত্রে হচ্ছে স্টুল থাকে না কোনো, খালি ব্লাড যায়, ঠিক আছে, ব্লাড আর মিউকাস। আর এর পাশাপাশি হচ্ছে অ্যাবডোমিনাল ক্রাম্প থাকে, পেটে ব্যথা থাকে, ঠিক আছে, পেটে ব্যথা থাকে। চিকিৎসার ক্ষেত্রে রক্ত আমাশয় যেটা, সেটা অ্যান্টিবায়োটিক দিতে, আমরা তো ওইভাবে আলাদা অনেক সময় পেশেন্ট বলতে পারে না, আমরা একত্রে ট্রিটমেন্ট দিয়ে দিই যাতে ভালো হয়ে যায়, যেটাই হোক, ঠিক আছে। আমাদের ট্রিটমেন্ট প্ল্যানের ভিতর প্রথমেই আমরা কি অ্যান্টিবায়োটিক দিব, একটা অ্যান্টিবায়োটিক ফার্স্ট সাইজ সিপ্রোফ্লক্সাসিন, ঠিক আছে, সিপ্রোফ্লক্সাসিন 7 দিনের জন্য দেবো, 2টা করে, সকালে একটা রাতে একটা। সিপ্রোফ্লক্সাসিনের অল্টারনেটিভ হিসাবে এই যে সেফিরোক্সিন, এজিথ্রোমাইসিন এগুলো ইউজ করা যাইতে পারে, কিন্তু এগুলো আমরা প্রথমেই করি না, আমরা সিপ্রোতেই থাকি, ঠিক আছে, সিপ্রোফ্লক্সাসিন দেই। এরপর যদি ইনজেকশন দেওয়া লাগে তাহলে সেপ্ট্রাক্সোনে চলে যাই, সিপ্রো দেওয়া যাইতে পারে, সেপ্ট্রাক্সোন দেওয়া যাইতে পারে। এর পাশাপাশি আমরা মেট্রোনিডাজল দিই, ঠিক আছে, মেট্রিল দিই, দৈনিক 3টে করে 7 দিনের জন্য দিই। কিন্তু কোনো পেশেন্ট যদি আগে ছেড়ে দিতে চায় ছাড়তে পারে যদি খারাপ লাগে খাইয়া, ঠিক আছে। মেট্রোনিডাজল হইছে নাউসিয়া করে প্রচুর পরিমাণে, আর হইছে মেটালিক টেস্ট করে, পেশেন্টের খাবার রুচি থাকে না, এই জন্য অনেক পেশেন্ট খেতে চায় না বমি বমি ভাবের কারণে। তাদের ক্ষেত্রে যদি পেশেন্টের উন্নতি হয় তাহলে মেট্রোনিডাজল বাদ দেওয়া যাবে, কিন্তু অ্যান্টিবায়োটিক কিন্তু বাদ দেওয়া যাবে না। আর খালি ডিসেন্ট্রি, খালি আমাশয় দিলে অনেক সময় আমরা জগস দেই, ঠিক আছে, জগস দেই, সকালে একটা রাতে একটা করে 3 দিন। আর এর পাশাপাশি পেটে ব্যথার জন্য আমরা অ্যালজিন ইউজ করি এই ক্ষেত্রে, আর জ্বর থাকলে প্যারাসিটামল ব্যবহার করবেন। আর মুখী রোচের জন্য জিঙ্ক, খালি অনলি জিঙ্ক, নট জিঙ্ক বি, জিঙ্ক ইউজ করবেন ডেইলি 2টা করে 7 দিনের জন্য, ঠিক আছে, 7 দিনের জন্য। তারপর আসেন 5টি অ্যালার্জির ওষুধের নাম। অ্যালার্জির ওষুধ অনেকগুলো আছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন। আমরা বর্তমানে সেকেন্ড জেনারেশন প্রেফার করি, এগুলোর সাইড এফেক্ট কম। সেকেন্ড জেনারেশন এই যে ফেক্সোপেনাডিন, তারপর রুপাটিডিন, ডেজলোরাটিডিন, লোরাটিডিন, ঠিক আছে, তারপর সেট্রিজিন, লিবোসেট্রিজিন, এই যে এলাট্রল, অ্যালসেট, ঠিক আছে, ফেক্সো, রুপা, ডেজলোর। কোম্পানি নাম মনে থাকলে কোম্পানি নাম মনে রাখবেন, আর যদি জেনেরিক মনে রাখতে পারেন তাহলে তো খুব ভালো, কোনো সমস্যা নাই। আর ফার্স্ট জেনারেশনের ভিতর যাদের অত্যাধিক পরিমাণে চুলকানি হয়, যে এইসব খাওয়ার পরও কাজ হয় না, তাদের ক্ষেত্রে আমরা ইউজ করি অ্যাভিল আর জাইরিল, ঠিক আছে, অ্যাভিল আর জাইরিল, ঠিক আছে। তারপর রুটিন ইনভেস্টিগেশন গুলোর নাম। রুটিন ইনভেস্টিগেশন কি কি আছে, প্রথমেই আসে সিবিসি, ঠিক আছে, সিবিসি, তারপর আরবিএস, র্যান্ডম ব্লাড সুগার। সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, র্যান্ডম ব্লাড সুগার। তারপর চেস্ট এক্সরে মানে বুকের এক্সরে। তারপর ইসিজি, ঠিক আছে, ইসিজি। তারপর সিরাম ক্রিয়েটিনিন। আর অনেক পেশেন্টের ক্ষেত্রে আমাদের থাইরয়েড করতে হয়, অনেক পেশেন্টের লাগে না, ঠিক আছে, এগুলো হচ্ছে সব রুটিন ইনভেস্টিগেশন। তারপর থাইরয়েডের 3টি রোগের নাম আর 5টি ইনভেস্টিগেশনের নাম। থাইরয়েডের রোগ কি কি আছে, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, আর একটা হচ্ছে গয়টার বা গলগণ্ড, ঠিক আছে, 3টা রোগের নাম। আর আরো যদি রোগের নাম মনে রাখতে চান, থাইরয়েড ক্যান্সার আছে, ঠিক আছে, তারপর 5টি ইনভেস্টিগেশনের নাম। এই জায়গায় প্রথম ইনভেস্টিগেশন হচ্ছে সিরাম TSH মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সিরাম TSH। তারপর হচ্ছে T3
FT4 আর একটা হইছে, আর দুইটা হইছে FT3 FT4, ঠিক আছে? FT3 FT4 T3 T4 TSH, এই হচ্ছে 5টা ইনভেস্টিগেশন। এছাড়াও আমরা আল্ট্রাসোনোগ্রামও করতে পারি, থাইরয়েড গ্ল্যান্ডের আল্ট্রাসোনোগ্রাম করতে পারি, সিটি স্ক্যান করতে পারি, ঠিক আছে? FNAC করতে পারি, অনেক কিছু করতে পারি। তারপর আসেন হাইপোথাইরয়েডিজমের লক্ষণ চিকিৎসা, হাইপারথাইরয়েডিজমের লক্ষণ চিকিৎসা। এই দুটো আগের দিনে আমি বলছিলাম, পড়ানোর আগেই শুরু করছিলাম, ঠিক আছে? হাইপোথাইরয়েডের লক্ষণ কি? হাইপোথাইরয়েডের রোগী হয়েছে কোল্ড ইনটলারেন্স হয়, ঠান্ডা সহ্য করতে পারে না, মোটা সোটা হয়, ওয়েট গেইনের হিস্ট্রি থাকে, ঠিক আছে? তারপর গলার ভয়েস কর্কশ হয়, আমরা ফোনে ভয়েস শুনেই বুঝতে পারি, কনস্টিপেশন থাকে, কোষ্ঠকাঠিন্য থাকে, ঠিক আছে? এগুলো হচ্ছে হাইপোথাইরয়েডের ফিচার। আর হাইপারথাইরয়েডের ফিচার ঠিক উল্টা, মানে এদের হিট ইনটলারেন্স হয়, এরা গরম সহ্য করতে পারে না। এই যে গরমকাল, এরা গরম সহ্য করতে পারবে না, এদের ওয়েট লস হয় সাধারণত, মানে শুকনা হবে দেখতে একদম, ঠিক আছে? শুকনা পাতলা হয়। তারপর এদের প্রচুর পরিমাণে ঘামায়, হাতের তালু ঘামায়, ঠিক আছে? হাতের তালু ঘামায়, সুইটিং হয়, আর ডায়রিয়ার হিস্ট্রি থাকে, ডায়রিয়ার হিস্ট্রি থাকে। তারপর আসেন হেপাটাইটিস কাকে বলে, এর লক্ষণ এবং চিকিৎসা। হেপাটাইটিস কাকে বলে? হেপাটাইটিস কাকে বলে? হেপাটাইটিস হচ্ছে লিভার আমাদের, ঠিক আছে? লিভার মানে কি? যকৃত বা কলিজা। এই লিভারের সেলে যদি ইনফেকশন হয় তাকে বলা হয় হেপাটাইটিস। লিভারের সেলে যে কোনো ধরনের ইনফেকশনকে বলা হয় হেপাটাইটিস। এর লক্ষণ এবং চিকিৎসা। হেপাটাইটিসের লক্ষণ কি কি হইতে পারে? হেপাটাইটিসের 1 নাম্বার লক্ষণই হচ্ছে জন্ডিস, ঠিক আছে? জন্ডিস থাকে পেশেন্টের, জন্ডিস মানে চোখ হলুদ হয়ে যায়, প্রসাবের কালার হলুদ হয়ে যায়, তার বডি কালার একটু হলদেটে ভাব চলে আসে, ঠিক আছে? তারপর নাউসিয়া ভমিটিং থাকতে পারে, অ্যানোরেক্সিয়া থাকে, প্রচুর পরিমাণে খাইতে পারে না, একটু খাইতে পারে না, ঠিক আছে? গন্ধ পায় পেশেন্ট, অ্যানোরেক্সিয়া থাকে। আর নাউসিয়া ভমিটিং হয়, বমি বমি ভাব থাকে, বমি থাকে। অনেক পেশেন্টের ডায়রিয়াও হয়, ঠিক আছে? ডায়রিয়ার ফিচারও থাকে অনেক পেশেন্টের। আর দুর্বলতা দুর্বলতা এগুলো তো আছেই, এগুলো তো থাকবেই। চিকিৎসা। হেপাটাইটিসের আলটিমেটলি কোনো এক্সাক্ট ট্রিটমেন্ট নাই আমাদের, ঠিক আছে? আমরা জাস্ট সিমটোমেটিক ট্রিটমেন্ট দিই। সিমটোমেটিক ট্রিটমেন্ট কি? যদি জ্বর থাকে, পেশেন্ট হেপাটাইটিসে কিন্তু জ্বর থাকতে পারে, জ্বরের জন্য আমরা কি দিব? জ্বরের জন্য এই ক্ষেত্রে দিব ডাইক্লোফেনাক, কারণ হেপাটাইটিস একমাত্র, মানে জন্ডিস একমাত্র রোগ যে জায়গায় নাপা দেওয়া যায় না। যাদের সিভিয়ার জন্ডিস, মাইল্ড জন্ডিসে দেয় অনেক সময়, যাদের সিভিয়ার জন্ডিস মানে হেপাটাইটিস থাকে তাদের নাপা দেওয়া যাবে না, কারণ নাপা কিন্তু লিভারের ক্ষতি করে আরো। এজন্য আমরা তাদের ক্ষেত্রে নাপা দিই না, তাদের ক্ষেত্রে এর পরিবর্তে আমরা দিব ডাইক্লোফেনাক, জ্বর কমানোর জন্য দেই ডাইক্লোফেনাক। ডাইক্লোফেনাক যদি 102 এর কম থাকে তাহলে মুখে খাওয়ার ট্যাবলেট দিব, আর যদি 102 প্লাস থাকে সেই ক্ষেত্রে সাপোজিটরি দিয়ে দেবো, ঠিক আছে? ডাইক্লোফেনাক জ্বর কমায় এই ক্ষেত্রে। এর পাশাপাশি যদি পেশেন্টের পেটে ব্যথা থাকে, হেপাটাইটিসের রোগীদের পেটে ব্যথা থাকলে আমরা অ্যালজিন ইউজ করব, ঠিক আছে? অ্যালজিন ইউজ করব। পাশাপাশি আমরা যদি ডায়রিয়া না থাকে তাহলে ল্যাক্টোলোজ ইউজ করি, অ্যাবোলাক সিরাপ ইউজ করি, কারণ অ্যাবোলাক হেপাটাইটিস রোগীদের একটা জটিল কমপ্লিকেশন আছে, হেপাটিক এনকেফালোপ্যাথি, এটা প্রিভেন্ট করে। এর জন্য আমরা তাদের ক্ষেত্রে অ্যাবোলাক চালাই, ঠিক আছে? অ্যাবোলাক চালাই। আর যদি পেশেন্টের ডিহাইড্রেশন থাকে প্রচুর পরিমাণে, তাইলে আমরা স্যালাইন দিই। আর হেপাটাইটিসের রোগীদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই ঘুমের ওষুধ, প্যারাসিটামল এগুলো দেয়া যাবে না কখনো, ঠিক আছে? হেপাটাইটিসের রোগীরা কিন্তু এই কমপ্লেনও করে যে রাতে ঘুমায় না, এই কারণে আবার ঘুমের ওষুধ দেওয়া যাবে না, মানে এগুলো কিন্তু লিভারের ক্ষতি করে। ঘুমের ওষুধ এগুলো, প্যারাসিটামল দেওয়া যাবে না। প্লাস কেউ যদি অ্যালকোহল ইনটেক করে, মদ খায়, এইসব একদম বাদ দিতে হবে। তারপর আসেন টনসিলাইটিস কাকে বলে, টনসিলাইটিসের লক্ষণ এবং চিকিৎসা। টনসিলাইটিস কাকে বলে? টনসিলের ইনফেকশন কি টনসিলাইটিস বলা হয়, ঠিক আছে? টনসিলের ইনফেকশন কি টনসিলাইটিস বলা হয়। তারপর লক্ষণ কি? সাধারণত গলা ব্যথা থাকে, ঠিক আছে? গলা ব্যথা, আমরা ইংলিশ টার্ম বলি সোর থ্রোট, ঠিক আছে? সোর থ্রোট থাকে, থ্রট পেইন থাকে, গলা ব্যথা থাকে, ঠিক আছে? ঢোক গেলতে কষ্ট হয় পেশেন্টের, ডিফিকাল্টি ইন ডিগ্লুটেশন, ঠিক আছে? ঢোক গেলতে কষ্ট হয়, ডিফিকাল্টি ইন ডিগ্লুটেশন। পেশেন্টের অ্যাকিউট কেসে জ্বর থাকে পেশেন্টের, ঠিক আছে? জ্বর থাকে। তারপর টনসিলের হচ্ছে লিম্ফ নোড বড় হয়ে যায়, আমাদের এই যে লিম্ফ নোড আছে, এনলার্জমেন্ট অফ দা লিম্ফ নোড থাকে। আর টনসিল তো বড় হয়, এনলার্জমেন্ট অফ টনসিল তো থাকেই। এর চিকিৎসা, প্রথম চিকিৎসা আমরা অ্যান্টিবায়োটিক টাইটিক দিই। অ্যান্টিবায়োটিক কি দিব? এই ক্ষেত্রে ফার্স্ট চয়েস আমাদের সেফুটিল প্লাস সেফিরোক্সিন ক্লাভুলোনিক অ্যাসিড, অনেক সময় অ্যামোক্সিসিলিন ক্লাভুলোনিক অ্যাসিডও দেই। এই দুইটাই আমরা বেশি দিয়ে থাকি 7 দিনের জন্য। প্লাস ব্যথার ওষুধ, এই ক্ষেত্রে প্যারাসিটামল দেই, সাধারণত প্যারাসিটামলই দেওয়া হয়, এবার অন্য কিছু দেওয়া হয় না। আর এর পাশাপাশি আমরা কি বলি? এর পাশাপাশি হচ্ছে বায়োডিন মাউথওয়াশ দিয়ে কুলকুচি করতে বলি, বা যদি বায়োডিন মাউথওয়াশ না থাকে আমরা গরম জল একটু লবণ দিয়ে কুলকুচি করতে বলি। আর এখন তো বর্তমানে বায়োডিন বলি, কুসুম গরম পানির সাথে 10 ml বায়োডিন মিশিয়ে কুলকুচি করবে দৈনিক 3 থেকে 4 বার।
3 থেকে 4 বার। এই বাদেও আরো মাউথ ওয়াশ আছে, এগুলো ইউজ করা যায়, ঠিক আছে। ওরোপ্রেস আছে, তারপর বিস্টার টিস্টার, এগুলো অনেক কিছু আছে, ইউজ করা যাবে। আর আলটিমেট চিকিৎসা হচ্ছে টনসিল ফেলে দেয়া, মানে টনসিলেক্টমি, ঠিক আছে। টনসিলাইটিস হইলে টনসিলেক্টমি লাগেই, আজকে লাগুক আর কালকে লাগুক, এটা সিমটোমেটিক ট্রিটমেন্টে সাধারণত ভালো হয় না, ঠিক আছে। তারপর হচ্ছে বমি হওয়ার কয়েকটি কারণ আর চিকিৎসা। বমি কি কি কারণ আছে? বমির প্রথম কারণই আছে ফুড পয়জনিং, ঠিক আছে। ফুড পয়জনিং বা গ্যাস্ট্রোএন্টারাইটিস, ফুড পয়জনিং বা গ্যাস্ট্রোএন্টারাইটিস। তারপর 2 নম্বর কারণ আর কি হইতে পারে, যে মোশন সিকনেস, মর্নিং সিকনেস, বাস জার্নিতে যেটা হয়, ঠিক আছে। মোশন সিকনেস, মাথা ঘুরে বমি হয়, আর একটা মর্নিং সিকনেস প্রেগন্যান্সিতে হয়। এছাড়া আর ওই যে স্ট্রোক টেস্ট্রোক এই রিলেটেড অনেক কারণে বমি হতে পারে। চিকিৎসা কি দিবেন? চিকিৎসার ক্ষেত্রে যে এক একটার ক্ষেত্রে এক এক রকম। নর্মাল যে গ্যাস্ট্রোএন্টারাইটিস বা এই যে এমনি বমি, স্ট্রোক টেস্ট্রোকের বমি, এই ক্ষেত্রে আমরা দিই অন্ডানসেট্রন, ঠিক আছে। অন্ডানসেট্রন মানে ইমিস্ট্যাট, ইমিস্ট্যাট প্যালোক্সি, অন্ডানসেট্রন প্যালোনোসেট্রন, ইমিস্ট্যাট প্যালোক্সি। আর মোশন সিকনেসের ক্ষেত্রে আমরা কি দিতে পারি? জয় ট্রিপ দিতে পারি, হায়োসিন, ঠিক আছে। হায়োসিন বা জয় ট্রিপ দিতে পারি, সিনারিজিন দিতে পারি, সিনারন নামে পাওয়া যায়, কম দামের একটা ওষুধ, খুব ভালো কাজ করে, সিনারন বা সিনারিজিন, সিনারিজিনের সিনারন, ঠিক আছে। আর জয় ট্রিপ তো বললামই, হায়োসিন। আর মর্নিং সিকনেস, প্রেগনেন্ট ওমেনদের আমরা দিতে পারি মেক্লিদিন, ঠিক আছে। মেক্লিদিন অ্যাসিলিস নামে পাওয়া যায়, অ্যাসিলিস, ঠিক আছে, অ্যাসিলিস নামে পাওয়া যায়। আর প্র্যাকটিক্যালের ভিতর তো এগুলো তো প্র্যাকটিক্যাল, এগুলো তো আর কিছু ওইভাবে নাই। বিপি মাপার মেশিনের নাম কি? স্পিগমোম্যানোমিটার, ঠিক আছে, স্পিগমোম্যানোমিটার। জ্বর মাপার মেশিনের নাম থার্মোমিটার, ঠিক আছে, থার্মোমিটার। তারপরে যে পালস দেখি যে মেশিন দিয়ে, এটার নাম হচ্ছে পালস অক্সিমিটার, পালস অক্সিমিটার। এবার আপনাদের কোনো কোশ্চেন থাকলে শুনতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার ডায়াবেটিসের 4টা জেনেরিক নামের কথা বলছি। তো ডায়াবেটিস মাপার 4টা কোম্পানির নামে বলছি, আমি কোম্পানির নামে বলে দিছি। কোম্পানির নাম হচ্ছে কমেট বলছি, লসুকন, লিনাটাব আর এম্পা, ঠিক আছে। এই 4টা দিয়ে মোটামুটি ট্রিটমেন্ট করা যায়। আর এছাড়া তো অনেক ওষুধ আছে, সবগুলোই আমরা ইউজ করি, ঠিক আছে। মনে রাখার সুবিধার্থে এই 4টা নামের কথা বলছি। এই 4টা কি জেনেরিক নাম কি চার ধরনের না একটা? হ্যাঁ 4 ধরনের, না একটা না, আলাদা আলাদা। কমেট মানে হচ্ছে মেটফরমিন, ঠিক আছে। কমেট মানে হচ্ছে মেটফরমিন জেনেরিক। তারপর লিনাটাব মানে হচ্ছে লিনাগ্লিপটিন, লিনাগ্লিপটিন, ঠিক আছে। তারপর এম্পা মানে হচ্ছে এম্পাগ্লিফ্লোজিন, এম্পাগ্লিফ্লোজিন। আর একটা হচ্ছে লসুকান বলছি, এটা হচ্ছে গ্লিবেনক্লামাইড, গ্লিবেনক্লামাইড। 4টা 4 ধরনের ওষুধ আর কি। স্যার এখন মানে 4 ধরনের ওষুধ, সেই ক্ষেত্রে ডায়াবেটিস কত হলে আমি কোন ওষুধটা প্রয়োগ করব সেটা কি হবে? কত হলে এরকম কোনো নেই যে কত হলে কোনটা দিবেন, আমরা ওইভাবে আর কি ওষুধ প্রয়োগ করি না। আমরা যদি ডায়াবেটিস খুব পরিমাণে বেড়ে যায়, আনকন্ট্রোলড হয়, সেই ক্ষেত্রে অবশ্যই ইনসুলিন অপশন, ঠিক আছে। ইনসুলিন এই ওষুধগুলো আমরা আর কি ডিসাইড করেছি রোগীর ধরন অনুযায়ী। কমেট যেটা, কমেট আমরা একটু মোটা সোটা পেশেন্ট বা স্বাভাবিক ওয়েটের পেশেন্টদের ক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস থাকে কমেট, ঠিক আছে, কমেট। তারপর এম্পাগ্লিফ্লোজিন বা এম্পা যেটা বলছি, এটা খুব ভালো ওষুধ। এটা আপনি গরিব প্রকৃতির দিলে অ্যাফোর্ড করতে পারবে না, তাহলে এটা দিতে গেলে আপনার আগে দেখতে হবে তার অবস্থা কেমন, এই দেখে দিতে হবে। কিন্তু এম্পা ভালো ওষুধ। আর লিনাট্যাব যেটা বললাম, লিনাট্যাব লসুকন, এইটা কম দামের ভিতর ভালো ওষুধ, এটা সবাইরে দেয়া যাবে, ঠিক আছে। এটা সাধারণত আমরা সবাইরে দিতে পারি। এই যে লসুকন যেটা বললাম, লসুকন আবার একটু খাবারের রুচি বাড়ায়, ওয়েট গেইন করে, তাহলে যারা শুকনো পেশেন্ট তাদের ক্ষেত্রে আপনি লসুকন দিলে ভালো কাজ করবে। তারা যেহেতু শুকনো, তাদের রুচি বাড়লে সমস্যা নাই, তাদের ক্ষেত্রে আমরা লসুকন প্রয়োগ করি। এইরকম আর কি হিসাব করে আমরা ওষুধগুলো দিব, বুঝতে পারছেন? জি স্যার। স্যার ইনসুলিনটা কত পরিমাণ হলে আপনার ইনসুলিনটা দেওয়া যায়? ইনসুলিন আমরা সাধারণত আরবিএস 15 ক্রস করলে ইনসুলিনের যাবই, ঠিক আছে। 15 ক্রস করলে অ্যাবসলিউট ইন্ডিকেশন দিতেই হবে ইনসুলিন। সাধারণত অনেক সময় 13-14 গেলেও আমরা দিই, কিন্তু 15 প্লাস হয়ে গেলে আর কোনো ওয়ে নাই, দিতেই হবে, ঠিক আছে, দিতেই হবে। স্যার হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। গ্যালভাসমেট ওষুধটা কেমন বা কেমন ডায়াবেটিসের? কি ওষুধ? গ্যালভাসমেট। গ্যালভাসমেট মানে ওইটা আমি বলে দিছি আপনাদের, এই যে মেটফরমিন আর ওই যে যেটা বললাম আর কি, ঠিক আছে, কমেট আর লসুকন, এর একটা কম্বিনেশন হচ্ছে গ্যালভাসমেট। ভালো ওষুধ, খারাপ না, ঠিক আছে। ওইটা হচ্ছে দুইটার কম্বিনেশন আর কি।
এটা ওই সুগারের লিমিট কত পর্যন্ত হলে মোটামুটি এটা দেওয়া? এইরকম সুগারের কোনো লিমিট নাই, ঠিক আছে? এটা কোনো লিমিট নেই, সুগারের লিমিট আমরা ওরাল এরকম করি না। আমরা হচ্ছে যদি আনকন্ট্রোল হয় আমরা ইনসুলিনে চলে যাই, ঠিক আছে? আপনি যদি কন্ট্রোলে থাকে, ওষুধ খেয়ে যদি আরবিএস সবসময় 6, 7, 8, 9 ভিতর থাকে, 7 ভিতর থাকে, 7 পর্যন্ত থাকে, তাইলে আমরা ভালো মনে করি, তাইলে আর সমস্যা নাই। কিন্তু যদি কন্ট্রোল না হয়, বেড়ে যায়, 8+ হয়ে যায়, তাইলে আর কাজ হবে না, তাইলে আস্তে আস্তে আমরা ইনসুলিনের দিকে চলে যাই। ওষুধ দিয়ে তো অবশ্যই ট্রাই করবো, একটা না হলে আমরা 2টা দিই, তারপর আমরা ইনসুলিনে চলে যাই, ঠিক আছে? আমি বলছি কত স্বাভাবিক কত 7.8 পর্যন্ত, তাহলে আপনার ওষুধ খেয়ে যদি 7.8 এর মধ্যে থাকে তার মানে কন্ট্রোল, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আর লিনাট্যাপ কি শুকনা যারা তারা কি লিনাট্যাপ খাইতে পারবে? হ্যাঁ, লিনাট্যাপ সবাই নাকি খেতে পারবে, লসুকন? লিনাট্যাপে শুকনা মোটা নাই, সবাই খেতে পারবে, ঠিক আছে? আর লসুকন শুধু শুকনাদের জন্য? লসুকল সাধারণত আমরা শুকনাতে দিই, কারণ শুকনাদের দিলে একটু ওয়েট গেইন হয়, কারণ লসুকন হচ্ছে আপনার ওয়েট বাড়ায়, ঠিক আছে? এবার যাদের ওয়েট বেশি তারা যদি আবার লসুকন খাওয়ান তার ওয়েট কিন্তু আরো বৃদ্ধি পাবে। ঠিক আছে, ওকে। যারা পুরো ক্লাস পান নাই তারা শুনে নেবেন, ঠিক আছে? শুনে নেবেন, লিংক দিয়ে আমি সবগুলোই তো আপনাদের সলভ করে দিচ্ছি 1 থেকে 50। আশা করি সমস্যা হওয়ার কথা না এরপর আর। স্যার আগামী শুক্রবার স্যার আমাদের কি ক্লাস হবে ওখানে? হ্যাঁ হ্যাঁ হবে। আচ্ছা, আজকের মতো তাহলে শেষ করতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওটা